নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করব সকলেই খুব ভালো আছেন। তো চলুন আজকে একটি নতুন ব্লগ শুরু করছি। আজকে অ্যাকচুয়ালি আমরা গিয়েছিলাম সালারজাং মিউজিয়ামে। এটি হায়দ্রাবাদে অবস্থিত সংগ্রহশালা, জাদুঘর যাকে বলি আমরা। তো দেখতেই পাচ্ছেন এটার বাইরেটি, যেখান দিয়ে আমরা এন্ট্রি করছি সেই জায়গাটা এটা। তো এই যে লেখা আছে ওয়েলকাম টু সালারজাং মিউজিয়াম। তো চলুন সকলকে নিয়ে যাব, প্লাস এর সঙ্গে সঙ্গে কিছু অজানা তথ্য আপনাদেরকে বলবো। সালারজাং মিউজিয়ামে যে ইতিহাসটা সেটা একটু আপনাদের সঙ্গে তুলে ধরছি। সালারজাং জাদুঘর ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ শহরের মুসি নদীর দক্ষিণ তীরে অবস্থিত। দারুল শিফা বলে একটি জায়গা আছে, সেখানে অবস্থিত হলো এটি একটি শিল্পকলা জাদুঘর। এটি ভারতের উল্লেখযোগ্য যে জাতীয় জাদুঘরগুলি আছে তার মধ্যে অন্যতম। মূলত এটি সালারজাং পরিবারের ব্যক্তিগত শিল্প সংগ্রহই ছিল, যা সালারজাং তৃতীয়ের মৃত্যুর পর সে জাতিকে দান করা হয়। জাদুঘরটি 1951 সালের 16ই ডিসেম্বর উদ্বোধন করা হয়েছিল। বুঝতেই পারছেন, অনেক পুরনো কথা। এই জাদুঘরে জাপান, চীন, বার্মা, নেপাল, ভারত, পারস্য, মিশর, ইউরোপ এবং উত্তর আমেরিকার ভাস্কর্য, চিত্রকর্ম, খোদাই কাজ, বস্ত্র, পাণ্ডুলিপি, মৃৎশিল্প, ধাতব শিল্পকর্ম, কার্পেট, ঘড়ি এবং আসবাবপত্রের একটি সংগ্রহ রয়েছে। এটি বিশ্বের বৃহত্তম যে জাদুঘরগুলি আছে তার মধ্যে কিন্তু একটি। আচ্ছা, হায়দ্রাবাদের সালারজাং পরিবারের একজন সম্ভ্রান্ত ব্যক্তি, যার নাম নবাব মীর ইউসুফ আলী খান সালারজাং তৃতীয়, হায়দ্রাবাদ রাজ্যের নিজামের শাসনামলে হায়দ্রাবাদের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তো তিনি তার আয়ের একটি বড় অংশ প্রায় 35 বছর ধরে বিশ্বজুড়ে শিল্পকর্ম সংগ্রহে ব্যয় করেছিলেন। 1949 সালে নবাবের মৃত্যুর পর সংগ্রহগুলি তার পৈতৃক প্রাসাদ দেওয়ান দেবটিতে রয়ে যায়। এই সংগ্রহটি আগে সালারজাং জাদুঘর নামে একটি বেসরকারি জাদুঘর হিসেবে সেখানে প্রদর্শিত হতো, যা 1951 সালের 16ই ডিসেম্বর জওহরলাল নেহরু উদ্বোধন করেছিলেন। পুরনো দিনের মানুষেরা বিশ্বাস করেন যে বর্তমান সংগ্রহটি নবাবের সংগৃহীত আসল শিল্প সম্পদের অর্ধেকেরও কম। নবাব তার কর্মীদের উপর নজর রাখার জন্য নির্ভর করতেন বলে তার কর্মচারীদের কিছু অংশ সরিয়েও ফেলেছিলেন। রাজ্য সরকার জাদুঘরটি একটি নতুন ভবনে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয় এবং একটি নকশা প্রতিযোগিতার পর মোহাম্মদ ফায়াজউদ্দিনকে নতুন ভবনের স্থপতি হিসেবে নির্বাচন করা হয়। জওহরলাল নেহরু 1963 সালে এই জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং 1968 সালে জাদুঘরটি দারুল শিফাতে তার বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয়। সালারজাং জাদুঘর আইন 1961 অধীনে তেলেঙ্গানার রাজ্যপালের পদাধিকার বলে সভাপতিত্বে একটি ট্রাস্টি বোর্ড এটার পরিচালনা করে। দেওয়ান দেবটি থেকে বর্তমান স্থানে জাদুঘরটি স্থানান্তরের সময় আরও কিছু শিল্পকর্ম হারিয়ে যায় বা চুরি হয়ে যায়। 2003 সালে জাদুঘরটি ন্যাশনাল মিশন ফর ম্যানুস্ক্রিপ্টের সাথে একটি সমঝোতা স্বাক্ষর স্মারক করে এবং এটিকে একটি পাণ্ডুলিপি সংরক্ষণ কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়। 2006 সালে জাদুঘরের চত্বরে একটি মিলনায়তনে আগুন লাগে, তবে দ্রুততা নিভিয়ে ফেলা হয় এবং কোনো শিল্পকর্মের ক্ষতি হয়নি। এই ঘটনার পর অগ্নি নির্বাপন ব্যবস্থার উন্নতি করা হয়। সংগ্রহ বলতে সালারজাং জাদুঘরের সংগ্রহকে মূলত ভারতীয় শিল্প, মধ্যপ্রাচ্যীয় শিল্প, দূরপ্রাচ্যের শিল্প, ইউরোপীয় শিল্প এবং শিশু বিভাগ এই কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়। এছাড়াও সালারজাং পরিবারের প্রতি উৎসর্গীকৃত একটি প্রতিষ্ঠাতা গ্যালারি তৈরি করা হয়েছে। ভারতীয় শিল্প সেটি বলি, ভারতীয় সংগ্রহকে নিম্নলিখিত গ্যালারিগুলিতে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। যেমন ধরুন ভারতীয় ব্রোঞ্জ, ভারতীয় বস্ত্র, ভারতীয় ভাস্কর্য, দক্ষিণ ভারতের ছোট শিল্প, ক্ষুদ্র চিত্রকলা, হস্তিতন্ত, খোদাই, অস্ত্র, বর্ম, ধাতব দ্রব্যাদি এবং জেট খোদাই। ভারতীয় ক্ষুদ্রাকৃতি যে চিত্রকর্ম, ক্ষুদ্র চিত্রকলার ইতিহাস 14 শতকে খুঁজে পাওয়া যায়। কাগজ আবিষ্কারের আগে এই শিল্পকর্ম কাপড় বা নির্দিষ্ট ধরনের পাতার উপর অনুশীলন করা হতো। জাদুঘরে 15 ও 16 শতকের গুজরাটের পাতার উপর লেখা পাণ্ডুলিপি রয়েছে।
এখানে মুঘল, রাজস্থানী, তাঞ্জোর, মালওয়া এবং ডেকান ঘরানার বিভিন্ন ধরনের ক্ষুদ্র চিত্রকলার সংগ্রহ রয়েছে। ক্ষুদ্র চিত্রকলার যে উল্লেখযোগ্য কাজগুলি সেগুলি হলো দ্য বার্থ অফ দ্য প্রিন্স। এই চিত্রটি একটি গুরুত্বপূর্ণ ঘটনার সারমর্ম তুলে ধরে এবং পারস্য ভারতীয় উভয় প্রভাবকে চিত্রিত করে। ম্যাডোনা উইথ চাইল্ড, মুঘল ঘরানার এই চিত্রকর্মে ইউরোপীয় প্রভাব দেখা যায় এবং এটি 16 শতকের কাজ। প্রিন্স উইথ আ হক, 17 শতকের মুঘল ঘরানার একটি গুরুত্বপূর্ণ চিত্রকর্ম। এটি মুঘল শিল্পকলার প্রাথমিক কাজগুলির মধ্যে অন্যতম, যেখানে পারস্যের মুখের বৈশিষ্ট্যগুলি ফুটিয়ে তোলা হয়েছে। কিং উইথ নোবেলস, এই মুঘল ক্ষুদ্র চিত্রকর্মটি শৈলীর পূর্ণ বিকাশ প্রদর্শন করে। গোলকোন্ডা, বিজাপুর, বিদার, গুলবার্গ এবং আহমেদনগর কেন্দ্রগুলির ডেকান স্কুল ও কিছু চমৎকার ক্ষুদ্র চিত্রকলার নিদর্শন তৈরি করেছিল, যা মুঘল এবং পারস্যের ক্ষুদ্র চিত্রকলার শৈলী দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিল। জাদুঘরে রক্ষিত চিত্রকর্ম এবং পাণ্ডুলিপি উভয়ের কিছু উল্লেখযোগ্য উদাহরণ। 16 শতকের ভোগবল অন্যতম প্রধান পাণ্ডুলিপি। জামশেদ কুলি এবং ইব্রাহিম কুলিকে কথোপকথনে দেখাচ্ছে এমন একটি চিত্র গোলকোন্ডা স্কুলের একটি ভালো উদাহরণ। বিজাপুর স্কুলের একটি আকর্ষণীয় চিত্র হলো হাতির লড়াই। এখানে যোগিনী এবং রাগমালা বিষয়ক বেশ কিছু চিত্র রয়েছে। আধুনিক চিত্রকলা, মানে শালারজং তৃতীয় অল্প কিছু আধুনিক চিত্রকর্ম সংগ্রহ করেছিলেন, তবে সংগ্রহের বেশিরভাগ চিত্রকর্ম 1962 সালে জাদুঘর কর্তৃক সংগৃহীত হয়েছিল। ভারতের রবি বর্মা ছিলেন আধুনিক স্কুলের পথিকৃৎ, যিনি ভারতীয় পুরাণ এবং ক্লাস থিমগুলিকে চিত্রায়িত করতে তেল মাধ্যম ব্যবহার করতেন। জাদুঘরে তার দুটি কাজ রয়েছে, স্টোলেন ইন্টারভিউ এবং দ্য কেরালা বিউটি। আধুনিক স্কুলের অন্যান্য শিল্পগুরু যাদের কাজ জাদুঘরে উপস্থাপন করা হয়েছে তারা হলেন ভার্মা এবং আব্দুর রহমান চুগতাই। এম.এফ. হুসেন, কে হেব্বার, রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, চুগতাই এবং নন্দলাল বসু। হাতির দাঁতের খোদাই, জাদুঘরে বিভিন্ন রূপে হস্তিদন্ত খোদাইয়ের গুরুত্বপূর্ণ নিদর্শন রয়েছে, যেমন আসবাবপত্র, মাদুর, বাতি, খঞ্জরের হাতল, দাবা ও চৌসারের ঘুঁটিগুলি বেশ আকর্ষণীয়, যেখানে সৈন্যদের পদাতি এবং রাজা ও রানীকে হাতির পিঠে উপবিষ্ট অবস্থায় দেখানো হয়েছে। এই চিত্রিত নিদর্শনগুলি উত্তর ভারতের। সবচেয়ে উল্লেখযোগ্য নিদর্শন হল লুই এক্সভিআই কর্তৃক টিপু সুলতানকে উপহার দেওয়া হস্তিদন্ত খোদাই করা চেয়ারটি। চেয়ারের পিছনের অংশে চমৎকার জালির কাজ রয়েছে এবং হাতল দুটি সিংহের মুখের আকারে খোদাই করা। হাতির দাঁতের তৈরি একটি বাতিও বিশেষভাবে উল্লেখযোগ্য এর জটিল কারুকার্যের জন্য। এটি মহীশূর থেকে আসা একমাত্র হস্তিদন্ত খোদাইয়ের উদাহরণ। প্রতিষ্ঠাতা গ্যালারিতে শালারজং তৃতীয় এবং শালারজং পরিবারের অন্যান্য সদস্যদের প্রতিকৃতির স্থান পেয়েছে। ভারতীয় ব্লকে জাহাঙ্গীর, নূরজাহান এবং শাহজাহানের জেট খচিত খঞ্জর এবং আওরঙ্গজেব, টিপু সুলতান, মুহাম্মদ শাহ, বাহাদুর শাহ এবং আবুল হাসান কুতুব শাহের অস্ত্রশস্ত্র রয়েছে। গান্ধারা এবং চোল যুগের ভারতীয় ভাস্কর্য এখানে প্রদর্শিত আছে। জেট কালেকশন, শালারজং জাদুঘরের জেট সংগ্রহ ভারতে জনসাধারণের জন্য প্রদর্শিত সবচেয়ে বড় জেট সংগ্রহগুলির মধ্যে একটি। শালারজং জাদুঘরের 1979 সালের একটি প্রকাশনা অনুসারে এই সংগ্রহে বিভিন্ন কারুকার্যের 984টি বস্তু ছিল। বেশিরভাগ শিল্পকর্মই মুঘল সাম্রাজ্যের এবং কিছু আসাফ শাহজাহ রাজবংশের। পশ্চিমা 1876 সালে ফ্রান্স ভ্রমণে শালারজং প্রথম ডাবল স্কাল্পচার নামে পরিচিত অনন্য ভাস্কর্য মেফিস্টোফেলিস এবং মার্গারেটা সংগ্রহ করেছিলেন। তিনি রোমও ভ্রমণ করেছিলেন, যেখানে তিনি ভেল্ট রেবেকা নামের একটি মার্বেল মূর্তি কিনেছিলেন। শালারজং পরিবারের শিল্প সংগ্রহের একটি দীর্ঘ ইতিহাস ছিল এবং অবশেষে শালারজং প্রথম, দ্বিতীয় ও তৃতীয়ের সংগ্রহগুলি শালারজং জাদুঘরে এসে মিলিত হয়। ব্রিটিশ, ফরাসি এবং ইতালীয় শিল্পীদের ইউরোপীয় শিল্পকর্ম এখানে প্রদর্শিত রয়েছে। প্রদর্শিত কাজের মধ্যে উল্লেখযোগ্য শিল্পী কানাল ইটো, উইলিয়াম অ্যাডলফ বুগেরো এবং ফ্রান্সিসকো হায়েজের কাজও রয়েছে।
আসবাবপত্রের সংগ্রহে রাজা লুই এক্সাইভি এবং নেপোলিয়নের সময়ের নিদর্শন অন্তর্ভুক্ত। সালারজং তৃতীয় প্রায় 43,000 শিল্পকর্ম এবং 50,000 বই ও পাণ্ডুলিপি সংগ্রহ করেছিলেন, যার মধ্যে খুব কম সংখ্যকই আজকের জাদুঘরে প্রদর্শিত হয়েছে। পূর্বাঞ্চলীয় যদি বলেন, পূর্ব ব্লকে জাপানি শিল্পকর্ম, চীন, জাপান, তিব্বত ও বার্মার চীনামাটির বাসন, সামুরাই তলোয়ার এবং ভাস্কর্য স্থান পেয়েছে। কুরআন সংগ্রহ। জাদুঘরে সারা বিশ্ব থেকে বিভিন্ন লিপি ও নকশার কুরআনের একটি বিখ্যাত সংগ্রহ রয়েছে, যা স্বর্ণ ও রৌপ্য অক্ষরে লিখিত কুরআন নামে পরিচিত। এখানে আরও অনেক ধর্মীয় গ্রন্থের সংগ্রহ, সেই সাথে আরবি কুরআনও রয়েছে। ঘড়ির কক্ষে বিভিন্ন ধরনের ঘড়ির সমাহার দেখা যায়। এখানে যেমন রয়েছে ওবেলিস্কের আকারে প্রাচীন সূর্য ঘড়ি, তেমনই রয়েছে 20 শতকের বিশাল ও আধুনিক ঘড়ি। অন্যান্য ঘড়িগুলির মধ্যে কিছু এত ছোট যে কাছ থেকে দেখার জন্য ম্যাগনিফাইং গ্লাসের প্রয়োজন হয়। আবার ফ্রান্স, জার্মানি, ইতালি, সুইজারল্যান্ড এবং ব্রিটেনের জাঁকজমকপূর্ণ গ্র্যান্ডফাদার ব্লকও রয়েছে। এর মধ্যে ইংল্যান্ডের কুক অ্যান্ড কেলভি থেকে সালারজং কর্তৃক কেনা বাদ্যযন্ত্রযুক্ত ঘড়িটিও উল্লেখযোগ্য। এই বিভিন্ন ধরনের ঘড়ির মধ্যে রয়েছে পাখির খাঁচার ঘড়ি, ব্ল্যাকেট ক্লক, গ্র্যান্ডফাদার ক্লক, কঙ্কাল ঘড়ি ইত্যাদি। জাদুঘরে ফ্রান্সের লুই এক্সবিআই এবং নেপোলিয়ন প্রথমের সমসাময়িক সময়ের ঘড়ি উদাহরণও রয়েছে। পয়সা। এখানে বিজয়নগর সাম্রাজ্য থেকে বাহমানি সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য এবং আধুনিক ভারতের প্রায় 600টি মুদ্রার সংগ্রহ রয়েছে। কিছু মুদ্রা 2300 বছর পুরানো। কুষাণ রাজবংশের কিছু পাঞ্চ মার্কা মুদ্রাও এখানে সংরক্ষিত আছে। এই মুদ্রাগুলি রূপা, তামা ও সীসা দিয়ে তৈরি। সুযোগ সুবিধা। জাদুঘরের ভবনটি অর্ধবৃত্তাকার এবং 2টি তলা মিশিয়ে 38টি গ্যালারি নিয়ে গঠিত, যেখানে মূল সংগ্রহের কেবল একটি অংশ প্রদর্শিত হয়। নিচতলায় 20টি এবং প্রথম তলায় 18টি গ্যালারি রয়েছে। বিভিন্ন বিষয়ের প্রদর্শনী আলাদা আলাদা গ্যালারিতে সাজানো হয়েছে। প্রতিটি গ্যালারি বিশাল এবং 4th শতাব্দীর পুরনো নিদর্শন সহ অসংখ্য শিল্পকর্ম এখানে প্রদর্শিত আছে। একটি নতুন ইসলামিক গ্যালারি তৈরির পরিকল্পনা রয়েছে, যেখানে কুরআনের ইসলামিক শিল্পকর্ম ও পাণ্ডুলিপি প্রদর্শন করা হবে। গ্যালারি ছাড়াও এখানে একটি রেফারেন্স লাইব্রেরি, পাঠকক্ষ, প্রকাশনা ও শিক্ষা বিভাগ, রাসায়নিক সংরক্ষণাগার, বিক্রয় কেন্দ্র, ক্যাফেটেরিয়া ইত্যাদি রয়েছে। তো এই হলো আজকের আপনাদেরকে সালারজংয়ের সম্পর্কে কিছু জানানো তথ্য। আপনারা শুনলেন, এতক্ষণ ধরে আমি বললাম মিউজিয়ামের সম্পর্কে। তো এই ছিল আজকের আমাদের ঘোরাঘুরির একটা অংশ, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম বা তুলে ধরলাম বলতে পারেন। তো আপনারা যদি এখানে আসেন, আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন তো ভিডিওতে কত সুন্দর সুন্দর পুরনো দিনের অ্যান্টিক জিনিস আমি দেখাচ্ছি, এত ভালো লাগছে নিজেরই যে কি বলবো। এইগুলো সব দেখুন কত দিনের পুরনো একদম পুরনো দিনের অ্যান্টিক জিনিসপত্র, কি ভালোই না লাগছে দেখতে, কি সুন্দর। অর্ধেক জিনিসের তো নামই জানি না কোনটাকে কি বলে। তখনকার দিনে মানুষ রাজারা সব যা জিনিসপত্র ব্যবহার করত, আমরাও এখন এই ধরনের জিনিসপত্র ব্যবহার করি, কিন্তু সব মডিফাই হয়ে এসেছে। কিন্তু তখনকার জিনিসের একটা আলাদাই ঐতিহ্য ছিল। আর এই সংগ্রহশালাগুলো যদি না থাকতো, মানে ভারতে যদি এই জাদুঘর এগুলো না থাকতো, তাহলে আমাদের এইগুলো পুরনো জিনিসগুলো দেখার সুযোগও হতো না। কত অ্যান্টিক জিনিসপত্র, কত মানুষ এসেছে দেখতে। প্রতিদিন এখানে অসংখ্য মানুষের ভিড় হয় মিউজিয়াম ঘুরে দেখার জন্য। এ প্রসঙ্গে বলে রাখি, যারা ক্যামেরা নিয়ে ঢুকবেন, মানে মোবাইল নিয়ে বা যে কোনো ক্যামেরা নিয়ে ঢুকবেন, প্রত্যেকটি মোবাইল বা ক্যামেরার জন্য এখানে 50 টাকা হিসেবে চার্জ নেয় এনারা। সমস্ত মুদ্রা, এই কয়েনগুলো কি ভালো লাগছিল দেখতে, ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায় কয়েনগুলো দেখার জন্য। পুরোনো দিনের কয়েন, পুরোনো দিনের আসবাবপত্র,
এই ধরনের আসবাবপত্র কিন্তু দেখা যায় এখনও, কিন্তু এই ধরনের দেখা যায়, এই ধরনের বলেছি, কিন্তু এত সুন্দর, এত পুরনো জিনিসপত্র, আশ্চর্য লাগে ভাবতে। কত কারুকাজ, তখন মানুষের কত কি জ্ঞান ছিল, সুন্দর কারুকাজ। সেই শিল্পীরাও এখন আর নেই। আর শিল্পের কথা তো ছেড়েই দিলাম। এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করার সময় যখন আমি ভয়েস দিচ্ছি, তখন আরেকবার করে দেখতে গিয়ে মনে পড়ে যাচ্ছে, নিজের চোখে এগুলো দেখে এলাম। যদি এগুলোকে আমি ক্যামেরাবন্দি না করতাম, বারবার হয়তো এইসব জায়গায় যাওয়া হয় না, কিন্তু যখনই দেখব তখনই মনে পড়ে যাবে, সেই স্মৃতিচারণা করব আর কি। দেখুন কত সুন্দর সব কিছু। চেয়ার টেবিলগুলো কি সুন্দর দেখতে, কি সুন্দর দেখতে। এগুলো সব পাত্র, বিভিন্ন রকম পাত্র। পুরোনো দিনে রাজরাজারা কত রকমের জিনিসপত্রই না ব্যবহার করেছে, কত রকমের পাত্র তারা ব্যবহার করেছে, কত কিছু। কথা কি বলবো, দেখতে দেখতে চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে। পুরোটা কমপ্লিট করার জন্য তাড়াহুড়ো করতে হয় ঠিকই, কিন্তু কিছু কিছু জায়গায় যখন গিয়ে দেখছিলাম নিজের চোখে সব জিনিসগুলো, মনে হচ্ছিলো ওখানে কিছুক্ষণ করে দাঁড়িয়েই থাকি, পরের জিনিসগুলো দেখতে হবে, তাই তাড়াহুড়ো করতেই হয়, কিন্তু চোখ ফেরানো যায় না, মনে হয় দাঁড়িয়েই থাকি। এক একটা জিনিস সম্পর্কে মানে বুঝতে বুঝতেই আপনার অনেকক্ষণ টাইম চলে যাবে। সেটাকে ইমাজিন করতে হবে, তবেই না। সংগ্রহশালা বা জাদুঘরে, মিউজিয়ামে আমরা যাই কেন, একটা করে জিনিস দেখার পর সেটাকে ইমাজিন করতেও বেশ কিছুক্ষণ টাইম লাগে, যে তখনকার মানুষ কেমন চিন্তাভাবনার ছিল, তারা কি কি জিনিস ব্যবহার করত, এইসব কিছু। দাবা, এগুলো সব ধূমপানের জন্য, দেখে বুঝতেই পারছেন। চুরুট, এই টাইপের জিনিসপত্র এগুলো।
প্রতিটা জিনিসেই একটা নবাবী টাচ, প্রতিটা জিনিসেই মানে নবাবের ব্যবহার করা যেগুলো জিনিস ছিল সেগুলো বোঝাই যায়। এখানে বিভিন্ন রকম ঝাড়বাতি প্রদর্শিত হয়েছে। স্যান্ডেলিয়ার। দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল। বিভিন্ন রকম লাইটিং, কত রকমের তখনকার দিনে লাইটের ব্যবস্থা ছিল।